মণিপুর স্কুলে ভর্তি হওয়া মানে বিশাল একটা ব্যাপার। আমি প্রথমে এসে পরীক্ষা দিয়ে চান্স পাই না। হচ্ছে ভালো একজন মেন্টর লাগবে, সে আপনাকে পড়াবে, ব্যাপারটা এটা না, সে আপনাকে পথ ধরাই দিবে যে এইভাবে পড়ো। তো বেশি জরুরি হচ্ছে কতটুকু পড়তে হবে এইটুকু জানা এবং কতটুকু বাদ দিতে হবে এইটুকুও জানা। এই 3 মাসে যা শিখছি 12 বছরে কিছুই শিখে নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বায়োডাটা প্রোগ্রামে। আমি সুমন হোসাইন, আমার সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব নাইম ভূঁইয়া। ভূঁইয়া স্যার নামেই বেশি পরিচিত তিনি। তো নাইম ভূঁইয়ার ভোকা ল্যাব বইটি আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা আজকে গল্প করব নাইম ভূঁইয়ার সাথে, শুনবো তার ভোকা ল্যাবের গল্প, শুনবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গল্প। তো নাইম ভূঁইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা যদি একটু শুরু থেকে আসার চেষ্টা করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এটা তো একদিনে হয়নি। দেখা যাচ্ছে এসএসসি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে 12 বছরের একটা ফসল যে আমরা পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চান্স। শুরুটা আমরা একদম পরিবার থেকে আসতে চাই। আচ্ছা, যে আসলে ছোটবেলাটা কেমন কেটেছে আপনার? ছোটোবেলা বেসিকলি আমি হচ্ছে ক্লাস 1 থেকে 7 পর্যন্ত গ্রামে ছিলাম। আমি ঢাকায় এসে হচ্ছে 2005-এ ক্লাস 8। গ্রামে কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ ঘিওর। ওখানে আমার ক্লাসে 1 থেকে 7 পর্যন্ত ওখানে কাটিয়েছি। আর তারপর 2005-এ আসি হলো ঢাকায়। এখানে আমার 2 ভাই সাথে আমিও যোগ হয়ে যাই। আমরা 3 ভাই, আমার বড় পরিবার, 3 ভাই 4 বোন, আমরা 7 ভাই বোন আর কি। আচ্ছা আচ্ছা। এখানে আমরা থাকি হচ্ছে রূপনগর, মিরপুরে রূপনগরে থাকতাম আর কি, এখনও আছি। আর ক্লাস 8-এ আমি ভর্তি হই বঙ্গবন্ধু বিদ্যানিকেতন নামে একটা মিরপুর 7-এ একটা স্কুল আছে। ক্লাস 8-এ? ক্লাস 8-এ, মানে 7 পর্যন্ত আপনি মানিকগঞ্জ। আচ্ছা। তারপরে 8-এ হচ্ছে বঙ্গবন্ধু স্কুলে ভর্তি হই। ওখানে ভর্তি হওয়ার পর মানে ভর্তি হই, এইখানে আমার একটা বিষয় আছে যে আমি যখন ঢাকায় প্রথম আসলাম তখন কিন্তু মণিপুর স্কুলে ভর্তি হওয়া মানে বিশাল একটা ব্যাপার। মানে এখানে অনেক কম্পিটিটিভ এক্সাম হতো। মানে এটা কত সালের কথা? 2005। হ্যাঁ, 2005 সালে মণিপুরে চান্স পাওয়া মোটামুটি একটা ঈদের আনন্দ। আমি প্রথমে এসে পরীক্ষা দিয়ে চান্স পাই না, ফ্র্যাঙ্কলি টু সে। মানে তারপরে আমি বঙ্গবন্ধু স্কুলে ভর্তি হই, ওখানেও পরীক্ষা, ওখানে মোটামুটি ভালোই কম্পিটিটিভ এক্সাম ছিল। তবে মণিপুরের মতো না, মণিপুর তো হিউজ কম্পিটিটিভ এক্সাম হতো। মানে এক্সামটা ছিল, মণিপুরে এক্সাম দিয়েছেন ভর্তির জন্য হলো ক্লাস 8-এ, কিন্তু চান্স হয় নাই। আচ্ছা আচ্ছা। তবে আমার পরের বছর হয়, মানে 9-এ যে। তখন কি জিএসসি ছিল? না, ছিল না, জিএসসি ছিল না। তখন হচ্ছে বঙ্গবন্ধু স্কুলে ভর্তি হলাম। ওখানে আমি ফাইনালে পরীক্ষায় দেখা গেল আমি ফার্স্ট বয় হলাম আর কি। হ্যাঁ, বঙ্গবন্ধু বিদ্যানিকেতন। হ্যাঁ, একদম ভর্তি হলাম 8-এ এবং রেজাল্টের পরে ফাইনাল রেজাল্ট হলো আমি ফার্স্ট হলাম। তারপরে মণিপুরে পরীক্ষা দিলাম, চান্স পেলাম। তারপরে মণিপুরে ব্রাঞ্চ 1। তারপর এখান থেকে পাশ করলাম, এসএসসি পাশ করলাম। আমাদের সময় আমাদের রেজাল্ট নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন। এই সময়টা মানে রেজাল্ট ভালো করা মানে A+ ছিল, তো A+ পাওয়াটা ছিল অনেক ডিফিকাল্ট। এখন পরীক্ষায় আপনি দেখবেন যে 1.5 লাখ 2 লাখ ছেলেপেলে এসএসসিতে A+ পাচ্ছে। আমাদের সময় A+ ছিল হচ্ছে 27,634টা পুরো বাংলাদেশে। সারা বাংলাদেশে পুরো বাংলাদেশে? হ্যাঁ, 27,634 জন। হ্যাঁ। আর আমার এখানে একটা সাবজেক্ট ছাড়া সবগুলো সাবজেক্টে A+ ছিল। হ্যাঁ, আমি হচ্ছে 7-এর ব্যাচ, এসএসসি 7, ইন্টারমিডিয়েট নয়। তখন দেখা যাচ্ছে পুরো দুটো মানে মণিপুর মেইন আর ব্রাঞ্চ 1 ছিল। তখন অন্য কোনো মণিপুর ছিল না, অন্য কোনো ব্রাঞ্চ ছিল না। তখন দুটো স্কুল মিলে ব্রাঞ্চ 1 সহ 4 জন সম্ভবত কমার্স থেকে A+ পেয়েছিল। এভরিতে আমি একজন ছিলাম। আমি ইচ্ছা করলে নটরডেম কলেজে আমি মানে ভর্তি হতে পারতাম। আমার নাম্বার, আমার রেজাল্ট খুবই ভালো ছিল ওই সময়। তবে আমি ভর্তি হইনি, কারণ আমার একজন মেন্টর একদম ছোটোর থেকে যে ছিলেন, ওনার নাম জনাব সাইফুল্লাহ স্যার। উনি মণিপুর স্কুলে ব্রাঞ্চ 1-এর ইংলিশ টিচার। আমি যে কোনো কাজ করতাম ওনার সাথে। হ্যাঁ, সাইফুল্লাহ স্যার খুবই ফেমাস টিচার, মানে মারাত্মক লেভেলে ফেমাস। এখনও পুরো মণিপুরে যদি 1 জন 2 জন 3 জন বলা হয় যে ভালো টিচার, উনি 1 নম্বর সবসময়।
মানে এটা ইংলিশ টিচাররাও এটা মনে করে, এরকম না, দলমত নির্বিশেষে। খুবই ভালো একজন মানুষ। এবং ওনাকে আমি বললাম যে স্যার আমি নটরডেমেও ভর্তি হতে পারবো, কমার্স কলেজে ভর্তি হতে পারবো, এখন আমি কোথায় ভর্তি হব? উনি আমাকে একটা লজিক দিলেন, বললেন না এখানে ভর্তি হব, বললেন যে তুমি মিরপুর থেকে নটরডেমে যেতে আসতে প্রায় 2 ঘন্টা করেও ধরলে 4 ঘন্টা গাড়িতে, আর ঘুমাবা 6 ঘন্টা, তো 10 ঘন্টা তো ইউজলেস হয়ে যাচ্ছে। তুমি ভেবে দেখো এখান থেকে কমার্স কলেজ ওয়াকিং ডিস্টেন্স, তুমি এখন সিদ্ধান্ত নাও। মানে ওনার কথাটা এইরকমই থাকে সবসময়। বলে সরাসরি বলবেন না এটা করো, তবে বুঝিয়ে দিবেন। খুবই মেধাবী মানুষ তো, এখনও গিয়ে যতক্ষণ বসে থাকি তাকায় থাকি স্যার কথা বলে। স্যারের সাথে আমার এখন সম্পর্কটা মানে আগের থেকে এখনও, মানে আগে যেমন স্টুডেন্ট অবস্থায় স্যারের সাথে যেরকম সম্পর্ক ছিল, বলা যায় এখন আরও বেশি ভালো। হ্যাঁ, স্যারকে নিয়ে অনেক গল্প আছে, অনেক, মানে আমার লাইফ চেঞ্জিং যতগুলো মানে টার্ন আছে সবগুলোতে উনি জড়িত, সাইফুল্লাহ স্যার। এ আর কি। তারপর কমার্স কলেজে ভর্তি হলাম। এখানে একটা বড় গল্পটা হচ্ছে যে আমি যখন মণিপুর স্কুল থেকে কমার্স কলেজে ভর্তি হব, মণিপুর স্কুলে ছিলাম বাংলা ভার্সনে, তবে কমার্স কলেজে গিয়ে একটা সিদ্ধান্তহীনতার ভিতরে পড়ে গেলাম, আমি ইংলিশ ভার্সনে ভর্তিটা হব না বাংলা ভার্সনেই থাকবো। এখন আমার প্রচণ্ড একটা সাহস ছিল যে কোনো ব্যাপারে, এখনও আছে। আমি প্রচণ্ড বড় বড় সিদ্ধান্ত নিতে তেমন একটা ভয় পাই না, ফেইলিওর হয়তো বা হব, তবে আমি ভয়টা কম পাই, সিদ্ধান্ত নিতে তেমন একটা ভয় পাই না। ওখানে গিয়ে আমি মানে ভর্তি হলাম ইংলিশ ভার্সনে, মানে এসএসসি পর্যন্ত বাংলা ভার্সন, আর ইন্টারমিডিয়েটে যে ইংলিশ ভার্সন। ও মাই গড, তো মানে বিশাল ব্যাপার। আর এখানে আরেকটা বিষয় আছে, আমি ক্লাস 1 থেকে 7 পর্যন্ত পড়ালেখা তেমন একটা ছিল না বললেই চলে। মানে 1 থেকে 7 পর্যন্ত গ্রামে ছিলাম, আর গ্রামে থাকা অবস্থায় যে ভালো করে না ব্যাপারটা এমন না, গ্রামের স্টুডেন্টরাই ইউনিভার্সিটিতে বেশি চান্স পায়। তবে আমার লাইফ হিস্ট্রিটা মানে তেমন একটা পড়ালেখা করতাম না, মানে এক কথায় যেটা আমার শুরুটা যদি বলি, পড়ালেখা শুরু থেকে ক্লাস 8 থেকে, এর আগে যা ছিল মানে নামে মাত্র। মূল কথায় ঢাকায় আসার পরে এখন 1 থেকে 7 পর্যন্ত মোটামুটি বলা যায় গ্যাপ। আবার মানে 8 থেকে 8, 9, 10 ইন্টারমিডিয়েট, 3 বছরের পড়ালেখা আমি ইন্টারমিডিয়েটে গিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিলাম। কমার্স কলেজে চান্স পেতে অসুবিধা হয়নি না, যেহেতু জিপিএ 5 ছিল? হ্যাঁ, এখন আমরা A+ পাওয়া মানে হচ্ছে আমরা যে কোনো জায়গায় চান্স, আর এর ভিতরে আমি আবার কমার্সে, সায়েন্স হলে একটা কথা ছিল, কম্পিটিশনের ব্যাপার থাকে, বাট কমার্স থেকে তো জিপিএ 5 রেয়ার ছিল। হ্যাঁ, তখন রেয়ার ছিল, এই আর কি। তারপর ওখানে পড়ালেখা, কমার্স কলেজে 2 বছর। কমার্স কলেজে রেজাল্ট কেমন হলো? রেজাল্টটা প্রথম দিকে আমাদের ইংলিশ ভার্সনের রেজাল্টগুলোই খারাপ হচ্ছিল, কারণ হচ্ছে বেশিরভাগ বলবো 50% অথবা 40% এরা বাংলা ভার্সন থেকে আসা, মানে ইংলিশ ভার্সন কমার্স কলেজ। হ্যাঁ। এখন প্রথম দিকে রেজাল্টটা তেমন একটা ভালো হচ্ছিল না, তবে ফার্স্ট ইয়ারের শেষের দিকে গিয়ে রেজাল্টটা ভালো হয়। কেন ভালো হয় এখানে তখন, কিন্তু এখন যেমন ইংলিশ ভার্সনে পড়লে আপনি রিসোর্সগুলো অনেক, বইগুলো এখন মার্কেটে অনেক, তবে আমাদের এই সময় একটা সিঙ্গেল বই ছিল না। ম্যানেজমেন্ট আমাদের এত কষ্ট হয়েছে, মানে ম্যানেজমেন্ট বইটা আমাদের পড়তে, তখন আমরা মেবি ইংলিশ ভার্সনটাই কেবল আসছে। হ্যাঁ, রাইট, ভার্সনটাই ছিল খুব কম, 2টা না, 1টা না, 2টা 3টা কলেজের বেশি ছিল না। হ্যাঁ, তখন আমার এই জার্নিটা খুব মানে ভয়ঙ্কর ছিল। কীরকম বাসায়ও বলতে পারছি না, কারণ একটা সাহস নিয়ে ভর্তি হলাম। হ্যাঁ, কিন্তু এটা মানে কিভাবে আয়ত্ত করে ফেললেন? কারণ হলো প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স সবই আপনাকে ইংরেজিতে আয়ত্ত করতে হচ্ছে, কারণ বাংলা ছাড়া সবই কিছু পাচ্ছেন না, বাংলা বই ছাড়া সবই ইংলিশ। তো এটা তো নিশ্চয়ই প্রথম দিকে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, প্রচণ্ড, মানে এটা আমার সারা জীবন মনে থাকবে। প্রথম দিকে ফেল করতেছি, মানে সরাসরি এটা বলতে সমস্যা নেই, আমি পড়বোটা কি। এখন প্রথম টিউটোরিয়াল পরীক্ষাটা ফেল করলাম, সবাই ঘনহারে, ইংলিশ ছাড়া আমি সবগুলোতেই ফেল করছি, ও বাংলাতে পাস করছি, বাংলাতে ইংলিশ আর বাংলা ছাড়া সবগুলোতে ফেল আসছে প্রায় সবারই। এখন আমরা আবার কি 33 জন ছিলাম আমাদের পুরো কমার্স কলেজে, একটাই ভার্সন ছিল ইংলিশ ভার্সন। এরা আমাদের সেকশন চেঞ্জ হবে না, হবে কীভাবে 33 জন, আস্তে আস্তে ছেলে পেলে কিছু শেষ পর্যন্ত আমরা পরীক্ষা দিলাম 25 জন।
ইন্টারমিডিয়েট 33 জন থেকে কেউ গেল বাংলা ভার্সনে চলে গেল, আচ্ছা আচ্ছা, আবার পড়তে পারছে না, সে অন্য কলেজে চলে গেল। আমরা 25 জন ফাইনালি পরীক্ষা দিয়েছিলাম ইন্টারমিডিয়েট। প্রথম দিকে খারাপ হচ্ছিল, তবে আমরা একটা গ্রুপ করলাম। এখানে আমার এক ফ্রেন্ড ছিল, রবি নামে একটা ফ্রেন্ড। ও আমাকে মানে কি বলবো, একদম ভাই বন্ধু যাই বলি তাই মিলবে। ও আমাকে অনেক হেল্প করছে। ওই যে কমার্স কলেজে ফ্রেন্ড সাথে পরিচিত হয়ে পরিচয় নাকি? গিয়ে আগে ছিল না। হ্যাঁ, ও করতো কি যে ও আমার একটা ভালো জিনিস ছিল, আবার একটা খারাপ জিনিস মানে আমার ভিতর পড়ালেখার ব্যাপারে, মানে আমি কুইক লার্নার না, বাট স্টাডিয়াস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কুইক লার্নার না, এখনও না, স্টাডিয়াস। আমি যে কোনো কাজ আমি খুব দ্রুত যে পারবো ব্যাপারটা এটা না, তবে আমি ওটা পারি শেষ পর্যন্ত। ও এই জিনিসটা দেখে আমাকে একটা হেল্প করলো। ম্যানেজমেন্টের যতগুলো মানে যত নোট আছে, আপনি স্ট্যাটিস্টিক্সের, অ্যাকাউন্টিংয়ের, ম্যানেজমেন্টের, তারপর শর্ট হ্যান্ড নামে আমাদের একটা বই ছিল, ওই আগের ছিল, এখনকার কারণে এগুলো ও করতো কি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা শুরু করলো। যেহেতু ভার্সনের কোনো কিছু পাচ্ছে না মার্কেটে, কোনো বই পাচ্ছে না, বই বলতে সহায়ক বই, কোনো সহায়ক বই পাওয়া যাচ্ছে না, তাহলে বাংলা ভার্সনের যে মানে সহায়ক বইগুলো আছে বইগুলোকে ট্রান্সলেট করতেছে। আচ্ছা আচ্ছা, ও আমাকে এই টেকনিকটা বললো। ও মোটামুটি পাস করে ভালো করছে, পরে আমাকে বললো যে দোস্ত আমি এইভাবে করি। পরে তো বুঝলাম যে আসলেও তো তাই। আমরা খালি মানে আমাদের দুজন ম্যাম ছিলেন, ওনারা লেকচার দিয়ে চলে যান, তেমন একটা বুঝি না। এখন আমি ওর সাথে যোগ করে এই শুরু করে দিলাম। তারপরে আস্তে আস্তে আমার অনেক লেখা, আমি প্রচণ্ড লিখতে পারি আর কি, মানে লেখা শুরু করলাম। লিখে এখন আমি পড়ে মোটামুটি আমরা মানে আমার হাতে যখন আসলো তখন আমার ফ্রেন্ডদের কাছে পড়া শুরু করলাম যে তাহলে তুমি এই চ্যাপ্টারটা করো, আমি এই চ্যাপ্টারটা করি, ট্রান্সলেট করা শুরু করলাম। আচ্ছা আচ্ছা, তারপর মোটামুটি কোপ করতে পারলাম। মানে শেষের দিকে এসে ইয়ার ফাইনালে কেমন ভালো করলাম। ইয়ার ফাইনালে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে করলাম মোটামুটি। তখন আর পাস ফেল নিয়ে চিন্তা নেই, খালি শুধুমাত্র পাসটা মোটামুটি ভালো করছি, অত ভালো রেজাল্ট করছি সেটা না। আবার আমাদের একটা স্যার ছিলেন, ওনার নাম ইউনুস স্যার, খুবই ভালো একজন মানুষ, মানে এরকম ভালো মানুষ টিচারটা আমার জীবনে আমি লাকি, আমি বলবো বেশ ভালো টিচার পেয়েছি। হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ, প্রতিষ্ঠান ওয়াইজ ভালো টিচার আমি পেয়েছি এবং আমি এদের খুব ভালোবাসি। মানে শিক্ষকতা এটা এখন আমি অনেকটা শিক্ষকতা পেশায় আসছি। আগের থেকে ভালো শিক্ষক, ভালো মানুষ, এই দুই ক্যাটাগরির মানুষদের আমি খুব খুঁজি বা খুঁজতাম। প্রিয় শিক্ষক যদি 2-3 জনের নাম বলতে বলি, কে আসবে? এক নম্বরে হচ্ছে জনাব সাইফুল্লাহ স্যার, উনি আমার স্কুলের শিক্ষক। আর 2 নম্বর হচ্ছে জাহাঙ্গীর আলম স্যার, উনি আমার হচ্ছে স্কুলে, গ্রামে ছিলাম তখন, আমি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম, মানে খেলাধুলা বেশি করতাম, পড়তাম না। গ্রামের টিচার, উনি আমার স্কুলের টিচার, একদম প্রাইমারি স্কুলের। উনি আমাকে খুব আদর করে যতটুকু পড়া শেখা ওনার কাছ থেকে, ওনার উৎসাহ অনুপ্রেরণায়। আর 3 নম্বর যদি বলি এই ইউনুস স্যার, উনি কমার্স কলেজে। হ্যাঁ, কমার্স কলেজে। এইচএসসির রেজাল্ট আমার এ প্লাস ছিল। হ্যাঁ, তো আপনার এসএসসি ইন্টারমিডিয়েট দুইটাতেই জিপিএ 5 ছিল। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে কি অ্যাডমিশনের কোচিং শুরু করে দিয়েছিলেন? হ্যাঁ, এখানে একটা ব্যাপার বলি যে আমার অ্যাডমিশনের হিস্ট্রিটা একটু বড়। এখানে বলার অনেক কিছু আছে, অনেক কিছু। আমার লাইফে আরেকটা ভাই আমাকে অনেক বেশি হেল্প করছে, ওনার নাম হচ্ছে ইমরান শিকদার নামে একজন ভাই। উনি আমাকে যখন ইন্টার ফার্স্ট ইয়ারের শেষের দিকে ওনার সাথে পরিচয় হয়, কীভাবে যেন পরিচয় হলো আমার ঠিক মনে নাই, তবে কমার্স কলেজের সামনেই, উনিও কমার্স কলেজের স্টুডেন্ট ছিলেন। একদিন হয়তো ওখানে ছিল, যেভাবে হোক পরিচয় হয়েছে। তারপরে আমি ওই যে বললাম যে মানে শিক্ষক হোক, যে হোক, আমার পড়ালেখায় যে হেল্প করছে তাকে আমি মানে প্রচণ্ড ভালোবাসি। এখন ওনার সাথে কীভাবে যেন কথা বলা শুরু হলো। তারপরে উনি দেখলো যে আমি একটু মানে আগ্রহী অনেক, এই জিনিসটা খুঁজে পেল। তারপরে আমার 2 ব্যাচ সিনিয়র, আমি আগ্রহী, শেখার আগ্রহী। হ্যাঁ, পরে উনি একদিন আমাকে কমার্স কলেজের সামনেই বললো যে নাইম তুমি বিকেলে কই থাকো বা কী করো? আমি বললাম যে ভাই তেমন কিছু করি না, আপনি বলেন কি বলতে চান। বললো যে তুমি একদিন আমাদের ওখানে বাসায় দিকে আসো, বাসায় অ্যাড্রেস দিল। তখন তো আমার ফোন ছিল না, আমারই মানে ফোন আমাকে বাসা থেকে কিনে দেয় হচ্ছে ভার্সিটিতে চান্স পাওয়ার পরে। এর আগে আমি অনেক শক্ত, মানে 2 ভাই, মানে অনেক স্ট্রিক্ট একটা ইয়ের থেকে, মানে
একটা মিনিট, একটা আধা ঘন্টা আমি কোথায় পার করছি আমার ভাই জানে। আমার এখানে বাবা মা গ্রামে ছিলেন, আমি এখানে 2 ভাইয়ের কাছে মানুষ হয়েছি আর কি। ইমরান ভাই আমাকে ওই ফার্স্ট ওনার ওখানে গেলাম আমি একদিন, ওনার ঠিকানা দেখে চলে গেলাম। আমাকে বললো যে নাইম তুমি যেহেতু কমার্সে তোমার প্ল্যান কি? আমি বললাম যে প্ল্যান ভাই কিছুই জানি না, মানে ভার্সিটির ব্যাপারটাও আমার তেমন একটা ধারণা ছিল তখন ক্লিয়ার না না যে কোথায় পড়বো, হ্যাঁ, কি পড়বো। তখন গিয়ে উনি আমাকে গাইড করা শুরু করলেন যে তুমি এখন থেকে তুমি আইবিএতে পরীক্ষা দিবা। তা আইবিএ ওনার মুখে প্রথম শুনি ওই সময়। তখন আমাকে বললো যে তুমি আইবিএতে পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর 2টো জায়গায় আছে, পরীক্ষা দিবা, সি ইউনিটে, পুরো বৃত্তান্ত বললেন। পরে ভাই তাহলে আমি কি করতে পারি, কীভাবে? তো পরে ভাই আমাকে বললেন যে তুমি এখন থেকে 2টো জায়গায় স্ট্রেংথ গ্যাদার করো, একটা হচ্ছে প্রেপোজিশন আর একটা হচ্ছে ভোকাবুলারি। কারণ হচ্ছে ভোকাবুলারি এইটা 3 মাসে, ইন্টারমিডিয়েট পরীক্ষার 3 মাস পরে এইটা অত হিউজ তুমি এই প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবা না। আর প্রেপোজিশন, এই দুটো টপিক আমাকে দেখাই দিলেন যে তুমি মানে ভোকাবুলারির ব্যাপারে আর প্রেপোজিশনের ব্যাপারে এখন থেকে প্রিপারেশন নাও। এই 2টা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত ভার্সিটির প্রিপারেশন, অন্য কিছু লাগবে না। আর বাকি সব কিছু তখন গিয়ে তুমি শুরু করবা। আচ্ছা, মানে তখনও এইচএসসি পরীক্ষা দেননি? না, আমি সেকেন্ড ইয়ারে উঠবো। আচ্ছা, ওই সময় ওই ভাই আমাকে এতটুকু পরামর্শ দিলেন। পরে আমার এই পরামর্শটা প্রচণ্ড পরিমাণে হেল্প করছে, প্রচণ্ড পরিমাণে। কীরকম? আমি অ্যাডমিশনের সময় যখন গিয়ে দেখলাম যে বাকি সবাই ভোকাবুলারি আর প্রিপোজিশন নিয়ে ব্যস্ত, তখন আমি এটা রিল্যাক্স ফিল করলাম, আমি অনেকটাই পড়া আগে থেকেই। পরে যাই হোক, এটা আমাকে অনেক বেশি হেল্প করছে ইমরান ভাইয়ের এই সহযোগিতা। অ্যাডমিশনের সময় সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে প্রিপারেশন শুরু করার আগে আমি কিসের প্রিপারেশন নিচ্ছি এটা। কেউ আছে যেমন আইবিএর জন্য প্রিপারেশন নিচ্ছে, সি ইউনিটের জন্য নিচ্ছে, এটা খুবই ডেঞ্জারাস। মানে সুপার ব্রিলিয়ান না হলে এই 2 জায়গায় একসাথে প্রিপারেশনটা ভিন্ন, অনেকটাই ভিন্ন, চান্স পাওয়াটা ডিফিকাল্ট। আচ্ছা, এখানে আর নাম্বার 1 এইটা আমি কোন দিকে প্রিপারেশন নিব। নাম্বার 2 হচ্ছে যে এখানে যদি পরিবারের যদি কেউ থাকে, যেমন আমার পরিবারে যদিও নাই, তবে কারো পরিবারে যদি বড় ভাই বোন, মামা চাচা এরকম কেউ থাকে, জাহাঙ্গীরনগরে, ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহীতে, চট্টগ্রামে এই সব জায়গায় পড়েছে, তারা গল্পগুলো বলে 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 এই ছেলেটাকে আস্তে আস্তে অভ্যস্ত করে তোলেন, মোটিভেট করেন। তবে এখানে এইটা অনেক হেল্প করে। আর একটা জরুরি বিষয় হচ্ছে ভালো একজন মেন্টর লাগবে। সে আপনাকে পড়াবে ব্যাপারটা এটা না, সে আপনাকে পথ ধরাই দিবে যে এইভাবে পড়ো, এইটুকু পড়ার দরকার নাই। যেমন সি ইউনিটে বা আইবিএতে যারা পরীক্ষা দেয় তারা কিন্তু ভোকাবুলারি নিয়ে অনেক সাফার করে। এখন ভোকাবুলারি এত মোটা একটা ডিকশনারি, এই পুরোটার ভিতরে কোনটুকু লাগবে এইটুকু জানা খুব জরুরি আপনার। আমি একটা বই নিয়ে পড়া শুরু করলাম, ভোকাবুলারি একটা বই নিয়ে পড়া শুরু করলাম, হবে না? হবে না, এর শেষই হবে না, পরীক্ষার আগের রাতেও আপনার শেষ হবে না। তো বেশি জরুরি হচ্ছে কতটুকু পড়তে হবে এইটুকু জানা এবং কতটুকু বাদ দিতে হবে এইটুকুও জানা। আমি একটা জিনিসে খুব বেশি গুরুত্ব দিই, সেটা হচ্ছে জানা কতটুকু তা এটা জানার থেকে না জানা কতটুকু এটা জানা বেশি জরুরি। আমি কি জানি না এটা জানা বেশি জরুরি। আচ্ছা, এখন আমি প্রিপারেশন নিচ্ছি আইবিএর, প্রিপারেশন নিচ্ছি সি ইউনিটের, প্রিপারেশন নিচ্ছি মেডিকেলের না বুয়েটের, কোন দিকে প্রিপারেশন নিচ্ছি, এই প্রিপারেশনের জন্য আপনার কি কি পড়তে হবে এটা ভালো করে সিদ্ধান্ত নেওয়া। আপনি পড়ে, আমি একটা ভালো এক্সাম্পল দিই। মনে করেন যে আপনি এখানে আছেন, আপনি যাবেন চিরং হচ্ছে এখানে, আপনি ঢাকায় আছেন, এই দিক দিয়ে আপনি চিরং যেতে হবে। তবে এখান থেকে রওনা দিলেন এই দিকে, মানে পুরোটাই উল্টো দিকে। ঘটনাটা কি ঘটলো? খালি মানে বিপদটা কোথায়? আপনি সঠিক পথ তো পেলেনই না, উল্টো পথে আরও পিছনে যাচ্ছেন। তাহলে আপনার করতে হচ্ছে কি, অনেক পরিশ্রম করে আগে জিরোতে আসতে হচ্ছে, জিরোতে আসার পরে আপনার এদিকে রওনা দিতে হবে। তাহলে বোঝা গেল কি, আপনার সিদ্ধান্ত নিতে হবে এখন আমি ডান দিকে না বাম দিকে, চিরং কোন দিকে, বাম দিকে না ডান দিকে, চিরং বাম দিকে, এটাকে ইনশিওর করতে হবে। এখন আমি কিভাবে যাব, আমার যাওয়াটা কি প্লেনে, ট্রেনে, গাড়িতে না বাইকে, এই সিদ্ধান্তটা নিতে হবে। এখন আমার ওই অ্যাবিলিটি নাই প্লেনে যাওয়ার, তাহলে আমি কিসে যাব, ট্রেনে না গাড়িতে না বাইকে, এটাও সিদ্ধান্ত নিতে হবে। মানে আমি একটা জিনিস ফোকাস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে সিদ্ধান্তটা নিতে হবে খুব বুঝে শুনে। আপনি 3 মাসের একটা জার্নিতে যাচ্ছেন,
আমি আপনাকে বলবো 10 দিনের একটা গ্যাপ দিয়ে খালি প্রিপারেশন নেন। আমি এখানে ছোট্ট একটা গল্প বলি, আমার লাইফের এই গল্পটা আমি সব জায়গায় বলি। আমার বড় ভাই, উনি চার্টার অ্যাকাউন্টেন্ট, উনি আমাকে পরীক্ষার আগে, বললাম না আমি স্টাডি আসছিলাম, আমি অনেক সুপার কুইক লার্নার ছিলাম না, স্টাডি আসছিলাম। পরীক্ষার আগে, এসএসসির পরীক্ষার আগে, টেস্টের পরে আমাকে 3 দিনের জন্য বাড়িতে যেতে বলছে, বাড়িতে যাও ঘুরে আসো। তা এখন আমি ব্যাগটা রেডি করতেছি, ভাই আমাকে টাকা দেন, ভাই টাকা দিবে তারপরে তো যাব। তো তোমার ব্যাগের ভিতরে কী কী আছে? আমি বললাম যে কাপড় চোপড় আর কিছু বই। তো কাপড় চোপড় রেখে বই সরাও, বই সরাবো। আমি রাজি হলো, বই নিয়ে যাবো, কাপড় চোপড় আমার লাগবে না। আমি এই টাইপের একটু মানে পড়াশোনার প্রতি অবসেস ছিলাম। তো এখন ভাই বলে যে বই রেখে যেতে হবে, বই রেখে কাপড় চোপড় নিয়ে যাও। এখন আমি আবার দুই ভাইকে খুব ভয় পেতাম, আমি কোনো প্রশ্ন করার সাহস ছিল না। আমি মানে ফ্যামিলিগত দিক দিয়ে আমরা 7 ভাই বোন, তো অনেক মানে রেসপেক্টের একটা জায়গা প্রচণ্ড পরিমাণে, আমরা সবাইকে আপনি করেই বলি ছোটো থেকে আর কি। যাই হোক, এখন আমি তো অস্থির, বাড়িতে গিয়ে আমার অস্থির লাগতেছে। 3 দিন আমার গ্যাপ, কোনো কিছু করতে পারবো না, পড়ালেখা করতে পারবো না। 3 দিন আমার গ্যাপ, পড়াশোনা করতে পারবো না, মানে আমি তো অস্থির হয়ে আছি। আমার 3 দিন যায় না কেন, বাড়িতে গিয়ে আমি অস্থির হয়ে আছি। তো এসে আমি প্রচণ্ড পরিমাণে পড়ালেখা শুরু করলাম, প্রচণ্ড পরিমাণে। ওই 3 দিনের কি আর গ্যাপ গেল, আমি মনে হলো 3 মাসের পড়া শেষ করে ফেলছি। পরে ভাইয়া আমাকে বলতেছে এটা আমার একটা টেকনিক ছিল, ওয়াটার ফ্লো থাকে এখানে, যখন আপনি বাদ দিয়ে দিবেন, বাদটা ছেড়ে দিলে যেরকম একটা বিশাল ফ্লো হয় না, আমাকে এইটা বা আমার ভাই এটা আমার উপরে অ্যাপ্লাই করছে। প্ল্যানটা আমার করতে হবে এইরকম করে যে আমি চিরাং যাচ্ছি, তাহলে আমাকে কোন দিকে যেতে হচ্ছে। তো আমার অ্যাডমিশনের সময় ওই ইমরান ভাই, আমার নিজের ভাই, আর হচ্ছে আরেকজন ছিলেন আমার হচ্ছে এলাকার চাচা, উনি ঢাকা ইউনিভার্সিটিতে তখন পড়তেন এক্সিস্টিং। তখন আমি ওই চাচার সাথে, ইমরান ভাই আমাকে সব থেকে এই ব্যাপারে হেল্প করছেন। এই পরামর্শ করলাম আগে আমি কিসে প্রিপারেশন নেব, তারপরে কোন টিচারের কাছে পড়বো, তারপরে আমি ভর্তি হলাম কোন একটা। এটা পরামর্শ করেছেন ইমরান ভাইয়ের সাথে? ইমরান ভাইয়ের সাথে, আমার ভাই, আপন ভাই যে, তার সহযোগিতা নিয়ে চাচার সাথে, এই 3 জনের পরামর্শে মোটামুটি এখন আমার প্ল্যান সেট করা হয়ে গেল। আমি সি ইউনিটের জন্য প্রিপারেশন নেব, আইবি এর জন্য নিব না। এখন আমি এটাও জানলাম যে আইবি এর জন্য যদি আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য নেই, তখন আমাকে হিউজ ওই দিকেই সময় দিতে হবে, সি ইউনিটের জন্য প্রিপারেশনটা নেওয়া যাবে না। এখন আমি আইবি এর জন্য নিলাম, ওখানে তো কতটুকু কম্পিটিটিভ জানেন, তো ওখানে আমার জন্য বিশাল একটা রিস্ক হয়ে যায়। আর ওখানে ইংলিশ, মানে যারা একটু ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, এদের প্রায়োরিটি বেশি দেওয়া হয়। আমি যদিও ভার্সন ছিলাম, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি আইবিতে, ওখানে ভার্সনে ছিলাম আমি, তবে ভার্সন থেকে আমার তো ফ্লুয়েন্সিটা অত ভালো ছিল না। এই কারণে সার্বিক দিক বিবেচনা করে আমি সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছি, আর সাথে ম্যাথের প্রিপারেশনটা নিচ্ছি, কারণ ম্যাথটা তো আছে। ম্যাথ এবং ইংলিশ এই দুটোতে ভালো, আইবিতে চান্স পেতে গেলে ম্যাথ এবং ইংলিশে ভালো হতে হবে নিশ্চিত। এই দুটো জায়গায় আপনাকে ভালো হওয়া ছাড়া কেউ চান্স পাবে না। তো এই দিকে ইমরান ভাই আমাকে হেল্প করতেছে ম্যাথে, আর এইদিকে ইংলিশটা উনি দেখাচ্ছে। এখন আমার ভাই বললেন যে, তখন আমাদের ইকোনমিক প্রবলেম ছিল, এখন আল্লাহ তাআলা আমাদের ওই দিকে ভালো রাখছেন। তবে ওই সময় আমরা অনেক কষ্ট করে 3 ভাই ঢাকায় থেকে বড় করা, আমাকে পিছনে খরচ করা, যা ইচ্ছা তাই করতে পারতো না, বা আমাকে বুঝতে দিতেন না 2 ভাই। আমি তো বুঝতামও না তেমন একটা, তবে কষ্ট করে করতে হয়েছে। তখন আমি 4টা টিচারের কাছে কোচিং তো করতামই, 4টা টিচারের কাছে, ইংলিশ, অ্যাকাউন্টিং, বাংলা, ম্যানেজমেন্ট, 4টা টিচারের কাছে আলাদাভাবে পড়া শুরু করলাম। মানে এটা হচ্ছে অ্যাডমিশনের সময়, অর্থাৎ অ্যাডমিশনের জন্য আপনি একটা কোচিংয়ে ভর্তি হয়ে গেলাম। কোচিংয়ে ভর্তি হওয়ার পরে আবার আলাদা করে 4টা বিষয়ে 4জন স্পেশাল টিচারের কাছে পড়া শুরু করলেন, সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা। তখন আমি এই জার্নিটা খুবই, এখানে মানে বোঝার অনেক কিছু আছে। আমার সিদ্ধান্ত নিতে একটাও ভুল হয় নাই, মানে এটা আমি লাকি ছিলাম। আমি নেইনি একটাও, ভার্সিটির সিদ্ধান্তটা আমিই নিইনি, আমি খালি পড়তাম। সিদ্ধান্ত নিতেন হচ্ছে ওই ইমরান ভাই, আমার ভাই, আর একটা ওই যে চাচা, 3 জনে। আমার 1 মাস পর 15 দিন পর বসে কী অবস্থা, পড়াশোনার কী অবস্থা, আমার পরীক্ষাগুলো প্রতিদিন হচ্ছে, রেজাল্টটা কেমন আসতেছে, এখানে কম আসছে কেন, এখানে একটু এমফাসাইজ করতে হবে। কোচিংয়ের রেজাল্টগুলো কেমন আসতো? প্রতিদিন পরীক্ষা হতো।
আর প্রথম দিকে আপনার পরীক্ষায় প্রায় মানে বলা যায় 3 মাসের ভিতরে 1 মাসে সবগুলো পরীক্ষায় ফেল আসতো। 3 মাসের প্রথম 1 মাসে সবগুলো পরীক্ষাতেই আমার ফেল আসতো, আমার না খালি ম্যাক্সিমাম। ওই আমি যে বললাম আমার ফ্রেন্ড রবি, ও চান্স পেলো, আমার ক্লোজ ফ্রেন্ডের ভিতরে আমরা 3-4 জনের বেশি চান্স পাইনি। ওই ফ্রেন্ড ওরও আসতো, ফেল আসতো নিয়মিত। মানে প্রথম দিকে কারণ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা জীবনের সাথেও টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি। এখন ওখানে আমরা তো ধীরে ধীরে লেখার অভ্যস্ত, প্রশ্ন আসছে, দোস্ত তুমি কি লিখলা, আমি কি লিখলাম, তারপরে সিদ্ধান্ত নিয়ে কী লিখবো, ওর তো টাইমই নাই। নিজে সব জানার পরেও তো আনসার করা যায় না, এত অল্প টাইম। আচ্ছা, বুঝতে পেরেছেন? আপনি সব জানেন, তারপর আপনি আনসার 100% করতে পারবেন না, কোনো পরীক্ষাতেও না। এখন জানি না এখন কী অবস্থা, তবে আমাদের ওই সময় পসিবল ছিল না। তো ওই সময়টাই পরীক্ষা টাইম ম্যানেজমেন্টের একটা ফ্যাক্ট ছিল। আবার এই টাইপের পড়ালেখা তো আমরা করি নাই। সত্যি একটা কথা, আমি 12 বছরে যা শিখছি, আমার বলাটা ঠিক না 12 বছরকে অপমান করা হয়, তবে এই 3 মাসের সাথে কম্পেয়ার করে যদি বলি, এই 3 মাসে যা শিখছি 12 বছরে কিছুই শিখি নাই। খালি ABCD আর ক খ গ ঘ প্রচণ্ড শেখা হয়েছে আমার জীবনে। এইটুকু শেখা এখন পর্যন্ত আমার মনে হয় কাজে দিচ্ছে। কয় ঘন্টা পড়াশোনা করতেন অ্যাডমিশনে? আচ্ছা, পড়াশোনাটা আমি বেশিরভাগ সময়ই পড়তাম। মানে আমার ভাই একটা প্রশ্ন করছিলেন, প্রত্যেকটা কথাই আমার মনে আছে, মানে এগুলো আমার মনে আছে। বলছে যে তোমার ফ্রি টাইমে কী করো? পরে আমি বলছি যে আমার তো ফ্রি টাইমই নেই। আচ্ছা, পরে আমাকে এরকম বলছে, এইটা আমি শুনতে যাচ্ছিলাম, তোমার যে ফ্রি টাইম নাই, এই জিনিসটা আমার ভালো লাগছে। তখন কি ফার্মগেট থাকতেন নাকি বাসায়? আমি এখানেই থাকতাম ভাইদের কাছে, আমরা 3 ভাই রূপনগরে ছিলাম। আচ্ছা আচ্ছা, ওখান থেকে তবে আমার দেখেন ওখানে ক্লাস ছিল কয়টায় জানেন? ইংলিশটা 6:30টায়, ভাবা যায় 6:30টায়। আবার ম্যানেজমেন্ট ছিল 3:30 অথবা 4টায়। তাহলে বেশিরভাগ সময় আমার ওখানে কাটাতে হচ্ছে। তবে আমরা একটা টিম ছিল, আমাদের ওই টিমে মোটামুটি আমরা বেশিরভাগই চান্স পেয়েছিলাম। এরা কী করলাম যে ওখানে একটা কোচিংয়ের উপরে পড়ার একটা জায়গা ছিল, প্রচণ্ড গরম, তবে বললাম না ডেডিকেশন লাগবে ওই রকম, ঘেমে যাচ্ছি, ওটা মাথায় রাখা যাবে না, ওটা মনেই আসবে না। সত্যি কথা, আপনি যখন কোনো একটা জিনিসকে ভালোবাসবেন, এটা আমি করবো, এই যে যেমন আমার লেখা বইগুলা, আমার কিছু কাজগুলো, এগুলো যখন সারা দিন ভরে রাত ভরে করি, আমার মানে টায়ার্ডনেস আমার ভিতরে তেমন একটা আসে না। কেন? এটাকে আমি ভালোবাসি। তখন আমরা চান্স পাবো এরকম একটা প্রবণতা, টেন্ডেন্সি আছে। আবার কোচিংয়ে মালিকও বলতেছে আমাদের পরীক্ষাগুলো ওই 1 মাস পরে পরীক্ষাগুলো যেগুলো হচ্ছে, আমি ফেল যাচ্ছি আমরা, তবে টপার হচ্ছি। তবে ওই স্যার আমাদের যে কোচিংয়ের মালিক, উনি আবার খুব আমাদের মোটিভেট করতেন, হ্যাঁ তোমরা খুব ভালো। একদিন গিয়ে দেখে আমরা সবাই পড়ালেখায় ব্যস্ত, যার যার প্রবলেম সলভ করতেছি, খুবই খুশি হলেন আর কি। যাই হোক, সময়টা নষ্ট করি নাই। সিদ্ধান্তগুলো আমার লাইফের অ্যাডমিশনের ব্যাপারে সিদ্ধান্তটা ছিল 100, কোনো ধরনের ভুল নাই। এইখানে ভুল সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনি চরম ধরা খাবে। দেখবেন অনেক, আমি সেদিন একটা ভাইয়ের সাথে কথা, আমাকে বলছে নাইম ভাই এ পরিচয় হন, একজনের মানে অপু ভাই নামে এক ভাই, উনি পরিচয় করে দিচ্ছে আর একজনের সাথে। আচ্ছা ভাই পরিচয় হন। আমি বললাম হ্যাঁ পরিচয় হলাম, আমি নাইম শেখে। পরে বলতেছে ভাই একে আমি একটু ভালো করে পরিচয় করে দিই। কীরকম? হচ্ছে যে A5-এ বৃত্তি পাইছে, 8-এ বৃত্তি পাইছে, এসএসসিতে গোল্ডেন, ইন্টারে গোল্ডেন, এখন পর্যন্ত কোথাও চান্স পায় নাই। 2 মাস হয়ে গেছে, ভর্তি কমপ্লিট। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা দেখি যে এত মেধাবী স্টুডেন্ট এসএসসি সিদ্ধান্ততে গোল্ডেন A+, ইভেন জেএসসি পিএসসিতে গোল্ডেন A+, তো আছে, অনেক ভালো রেজাল্ট করছে, মেধাবী, সারা জীবনে সে ভালো রেজাল্ট করে আসছে, কিন্তু অ্যাডমিশনে যেয়ে দেখি যে আসলে কোথাও চান্স হচ্ছে না, ইভেন কোথাও হচ্ছে না, এরকম নজিরও আছে যে কোনো মানে কোথাও হচ্ছে না বলতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে না। তো এইটা আসলে তারাও দেখি, যদি গার্ডিয়ানের সাথে কথা বলি, যে বলে স্যার একে দেখছি অনেক পড়তেছে, তো পড়াশোনা ইভেন যে কোচিং করতেছে, কোচিংয়েও সে ভালো করতেছে, তো যথেষ্ট পড়তেছে, তাহলে আসলে গ্যাপটা থাকে কোথায়? তাহলে কি যেই পড়াটা পড়ে এটাও কি এনাফ না আসলে? মানে এই জায়গাটায় যে আমি যে আলোচনাটুকু করলাম না, সে সিদ্ধান্ত নিতে ভুল করেছে কোনো না কোনো জায়গায়। হয় টিচার দিয়েছে, ভালো টিচার দেন নাই, সে বুঝতে পারছে। দেখেন আপনি একটা টিচার মিনিমাম 1 মাস তো পড়ার পরে বোঝা যায় টিচারটা ভালো না, রাইট, কিন্তু 1 মাসে তো 1 মাস সর্বনাশ হয়ে যায় একটা স্টুডেন্টের। আমি বললাম না যে আমার লাইফে পড়ার ব্যাপারে, টিচার চুজ করার ব্যাপারে, কোচিং চুজ করার ব্যাপারে একটা সিদ্ধান্ত ভুল হয় নাই।
কারণ কি আমি এক্সপার্ট কারোর সাথে পরামর্শ ছাড়া আমার ভাই কোনো সিদ্ধান্ত নেয় না। এই ব্যাপারে তো আমার সিদ্ধান্ত না, আমার ভাইয়ের সিদ্ধান্ত। এটা ইম্পর্টেন্ট। আর একটা বিষয় হলো যে অ্যাডমিশনের পড়াটা, এই পড়াটা স্বাভাবিক পড়ার চেয়ে অনেক গুণ বেশি, যেটা হয়তো আমরা মানে যা চিন্তা করি তারও বাইরে অনেক বেশি, অনেক। অ্যাডমিশনের পড়াটা প্রচুর। আবার দেখা যাচ্ছে মানে যে গার্ডিয়ানরা বলে থাকে যে আমি তো দেখছি ও যথেষ্ট পড়তেছে, সে যথেষ্ট দেখতেছে হলো যে স্কুল কলেজে যে পড়াটা পড়ছে তার থেকে বেশি পড়তেছে, কিন্তু এখানে তো তার থেকে অনেক গুণ বেশি অনেক পড়তে হবে, রাইট, অনেক বেশি পড়তে হবে। এবং পড়াটা হতে হবে যে বললাম যে আপনি কতটুকু পড়বেন না ওটা চুজ করে পড়া শুরু করেন, ওটাকে ঠিক করে পড়া শুরু করেন। একটা বই আমি দিয়ে দিল, বইয়ের আগা থেকে মাথা পর্যন্ত পড়ার মতো 3 মাস 4 মাসের সময় নাই তো। একটা অ্যাডমিশনের প্রিপারেশন কি জানেন? আমার একটা ধারণা 2 বছরের একটা কোর্স। অ্যাডমিশনের আগে অ্যাডমিশনের জন্য প্রিপারেশনটা আমার একটা ধারণা 2 বছরের ফুল একটা কোর্স হওয়া উচিত। এবং যদি এটাকে বানানোর কেউ চেষ্টা করে 2 বছরের কোর্স হবে। তার মানে এক কথায় যে 2 বছরের পড়াটা 3 মাসে পড়তে 3 থেকে 4 মাসে নিয়ে আসতে হচ্ছে। তাহলে ভাবেন তা আপনার কোনগুলো বাদ দিতে হবে এটা আপনাকে চুজ করতে হবে না? আমরা বই নিয়ে আসছে, প্রচুর বই দেখবেন অ্যাডমিশনের সময়, প্রচুর বই, পুরো তাক জোরে। তো এইগুলো সব কি পড়ার সময় আছে? নাই। আপনাকে একটা ভালো মেন্টর থাকতে হবে, ভালো একজন মেন্টর। এই টিচার সিলেকশনে কোনো ধরনের ভুল করা যাবে না। সি ইউনিটের প্রস্তুতি নিলেন, পরীক্ষা দেওয়া শুরু হলো মানে কোন ইউনিভার্সিটি থেকে? আমাদের প্রথমত জাহাঙ্গীরনগরেই প্রথম পরীক্ষাটা হয়। আচ্ছা আচ্ছা। তারপরে দেখবেন যে যে কোনো জায়গার পরীক্ষা শুরু হওয়ার আগে জাহাঙ্গীরনগরে শুরু হয়। হ্যাঁ, প্রথম। আমি ওখানে পরীক্ষা দিলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে দিলাম, তারপরে রাজশাহীতে দিলাম। এই 3টায় দিয়েছিলাম মূলত। আর দেওয়া হয়নি কেন, আমার জাহাঙ্গীরনগর হয়ে গেল, এই কারণে আর অন্য কোথাও তেমন একটা পরীক্ষা। জাহাঙ্গীরনগর তো আপনি প্রস্তুতি নিয়েছিলেন সি ইউনিটে। আইবিএ তো কি সি ইউনিটের মধ্যে? আইবিএতে ওই যে ম্যাথটা শুধুমাত্র অতিরিক্ত, ওই বললাম যে ম্যাথটা আলাদা করে আমাকে ইমরান ভাই পড়াতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এক কথায় যদি আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, আইবিএ জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন দিয়ে গেলে ইংলিশটা খুবই ভালো থাকতে হবে, ভোকাবুলারি, প্রিপোজিশন, এই দুটো জায়গায় খুবই ভালো থাকতে হবে। ভোকাবুলারিতে ভাবেন 3টা 6টা আসে, খেলা তো এখানে খেলে। আপনার গ্রামারে আপনি দেখেন এই অ্যানালাইসিসগুলো অনেকে করে না। গ্রামারে প্রায় আপনার ধরলাম 25টার ভিতরে গ্রামার যদি আসে হলো মনে করেন যে কয়টা 19টা, আর বাকি 6টা আসবে হচ্ছে কয়টা, 6টা আসবে কিসে? ভোকাবুলারি। আপনার 19টার ভিতরে যারা মোটামুটি ভালো প্রিপারেশন নেয়, কারো 17, 16, 17, 18, 19 এরকমই হয়, এর হেরফের করে না। বেশিরভাগই হচ্ছে 18টা হয়ে যায়, 19টার ভিতরে 17টার হয়ে যায়। এখানে কম্পিটিশনটা হয় না। ভোকাবুলারিতে কম্পিটিশন হয় ভোকাবুলারিতে। ওখানে কে কতটুকু এফিশিয়েন্ট, ভোকাবুলারি এবং প্রিপোজিশন, এই দুটো জায়গায় কে কতটুকু এফিশিয়েন্টলি আনসার করতে পারছে, এরা হলো চান্স পায়। আপনি বিশ্বাস করেন, আপনি আইবিএতে সি ইউনিটে চান্স পাওয়ার ক্ষেত্রে ভোকাবুলারি, প্রিপোজিশন এই দুটো ছাড়া বিকল্প নাই, চান্স পাওয়া সম্ভব না। এখানে আপনাকে ভালো করতেই হবে নিশ্চিত, এবং এটা আগের থেকে হুট করে হবে না। তো এরপরে আইবিএতে ভর্তি হয়ে গেলেন ওখানে। আইবিএতে কতজন? আমাদের সময় ছিল হচ্ছে সিট ছিল 60টা, এর ভিতরে 25টা মেয়ে, 45টা হচ্ছে ছেলে। আমাদের একমাত্র মনে হয় পুরো বাংলাদেশে একটা ইউনিভার্সিটি যেখানে মেয়েদের জন্য সিট আলাদা, ছেলে মেয়ে আলাদা। আমরা আরেকটা বিষয়ে সাধারণত দেখে থাকি যে অ্যাডমিশনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকার বাইরের স্টুডেন্টরা চান্স পেয়ে থাকে বেশি ঢাকার ভিতরের স্টুডেন্টদের থেকে, অথচ আমরা দেখি যে রেজাল্টের বেলায় কিন্তু ঢাকার ভিতরে রেজাল্ট ভালো করে প্রতিষ্ঠানগুলো বেশি। এসএসসি রেজাল্ট, ইন্টারমিডিয়েট রেজাল্টে ঢাকার জয়কার, ঢাকার স্কুল কলেজগুলোতে। গ্রামের এমন স্কুল কলেজ উঠে আসে, এটা সাধারণত মনে হয় পত্রপত্রিকাতে পাওয়া যাবে না যে আপনার এসএসসিতে অমুক গ্রামের স্কুল অনেক ভালো করেছে, যেটা ঢাকার সমান পর্যায়ে, এটা দেখা যায় না। বাট যখন অ্যাডমিশনে যাই আমরা, তখন দেখি ঢাকার ছেলে মেয়েদের থেকে জিপিএ কম নিয়েও গ্রামের ছেলে মেয়েরা ভালো প্রতিষ্ঠানে চান্স পেয়ে যায়। এটা আসলে ব্যাখ্যাটা কি? আচ্ছা, এইটা আমার এই যে বলা যায় যে 2019 সালের আগ পর্যন্ত এই প্রশ্নটা আমারও ছিল, বিভিন্ন উত্তর ভিতরে আসতো, একটা আমার কাছে পারফেক্ট মনে হতো না। 2019 সাল কেন কিভাবে বললাম, একদম মানে ধরে বেঁধে 19 সালের পর থেকে আমি বুঝে ফেলছি
আমি এই বইগুলো লিখেছি, এটা নিশ্চয়ই জানেন কিনা, অনেকেই জানে, ভোকাবুলারির উপরে 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার সবগুলো বই লেখা, একদম চ্যাপ্টার আলাদা আলাদা করে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। আমাদের এই বই এখন পর্যন্ত আল্লাহর রহমত, এটা পুরোপুরি আমি মানে কি বলবো, এটা পুরোপুরি আল্লাহর রহমত, মানে এটা আমার বলার অপেক্ষা রাখে না। এটা আমাদের বই প্রায় 6.5 থেকে 6,500 বই এখন আমার 1 বছরের ভিতরে সেল হয়ে গেছে। তা বিশ্বাস করবেন কি না, আমার ঢাকায় যতটুকু বই বিক্রি হয়েছে, সব থেকে বই বিক্রি হয়েছে আমার রাজশাহীতে, চিটাগাংয়ে, তারপরে নোয়াখালীতে, বরিশালে। যখন দেখি যে ঢাকার এত ভালো ভালো স্কুল কলেজ আছে, এই বইগুলো তেমন একটা ঢাকায় সেল হয় না, ঢাকার বাইরে সেল হয় কেন? পরে আমাদের এই বইগুলো যখন আমরা সেল মানে এখান থেকে সেল করা হয়, পাঠানো হয়, তখন আমাদের দুটো আপু আছে, এরা ফোন দিয়ে প্যাটার্নটা বুঝায় দেয়, খোঁজখবর নেয়, মাসে একবার করে ফোন দিয়ে, অনেক সময় আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্যাটার্নটা ভিন্ন তো দেখানো হয়। এরা আপনি কল্পনা করতে পারবেন না, আমরা অনেক স্টুডেন্ট পেয়েছি, মানে বই পাঠানোর 1 মাস 1.5 মাসের ভিতরে পুরো বই টিক ক্রস দিয়ে করে ফেলছে। পরে আমি রিয়ালাইজ, পড়া শেষ অলমোস্ট। তো পরে আমি রিয়ালাইজ করলাম যে ঢাকার বাইরের স্টুডেন্টরা যারা আসলে মেধাবী এবং পড়তে চায়, স্টাডিয়াস, তারা যদি আসলে কোনো ভালো মানের বই পায়, তারা একদম উপর হয়ে পড়ে এর উপর। ঢাকায় তো প্রচণ্ড রিসোর্স আছে, ঢাকার টিচার ভালো, মানে দেখা গেছে যে ওই গার্ডিয়ানরা প্রচণ্ড রিসোর্স দিয়ে বসে আছে, হেঁটেও যাবে না, রিক্সায় যাও, গাড়িতে যাও, তাকে প্রচণ্ড রিসোর্স। ঢাকায় কীরকম যে একটা মডেল কোশ্চেন, যেমন এসএসসিটা আমি বুঝাই, ঢাকায় বেশিরভাগ স্কুলে, বিশেষ করে আমি একটা স্কুলের নাম বলছি না, এরা শুধুমাত্র মডেল কোশ্চেন ছাড়া এর বাইরে কোনো প্রশ্নই জীবনে চিনেও না। মানে মডেল কোশ্চেন 7-এর কমাও যদি ভুলে আসে, বইয়ে ভুল থাকে, এই স্কুলের প্রশ্নতে ভুলই থাকবে, কমা দিতে পারে না। এইরকম তারা তখন মনে করে কি যে আমার বাচ্চা তো ভালো মার্কস পাচ্ছে। তারা যে এরকম আছে, আমি তো পড়িয়েছি অনেক দিন, দেখতাম যে কিছু কিছু স্টুডেন্ট প্রশ্ন না পড়ে উত্তর পড়তেছে। এটা কি ভাই, এটা সম্ভব? এটা কি পড়া? আমি অবাক হয়ে গেছি। পরে এদের কথা হচ্ছে স্যার অ্যাজ ইট ইজ আসে, চিন্তা নেই, আমরা আনসার পড়ে যাব, খালি বলতে হলে 7 নম্বর মডেল কোশ্চেন একদম হুবহু লিখে দেবে, প্রশ্ন পড়তে হবে না। যাই হোক, এক কথায় ওই কথাটা একটু ফানি ছিল যে স্কুলে নিয়ে বললাম। এরকম ঢাকা শহরে হয়, তবে গ্রামে স্কুলগুলো যারা পড়তে চায়, শিক্ষক যদি পায়, বই যদি ভালো পায়, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনের মতো করে পড়বে। মানে মূল কথা হচ্ছে যে ঢাকার বাইরের যে স্টুডেন্টগুলো আসলে পড়ার জন্য মানসিকতা আছে, হ্যাঁ, তারা খুব সিরিয়াস থাকে, খুবই সিরিয়াস। আর ঢাকায় আর একটা দেখা যায় যে ওই ছোটবেলা থেকে প্রচন্ড প্রেসারে থাকে, তো বড় হতে হতে অনেকটা মানে ওই প্রতিযোগিতার মানসিকতাটা থেকে আস্তে আস্তে কমে যায় না। হ্যাঁ হ্যাঁ। তো এই বইগুলোর লেখার বিশেশ করে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি যে অন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এইচএসসি পর্যন্ত ভোকাবুলারি বইগুলো লিখেছেন। জি জি। তো এই বইগুলো লেখার ইচ্ছা কেন হলো, আর মূলত যে এই বইগুলোতে কি আছে বেসিক্যালি, মানে এটা পড়লে বাচ্চারা কি শিখবে? আচ্ছা, আমার ইচ্ছাটা শুরু হলো আসলে, এটা আমি মানে ওইভাবে আমি বলতেও পারবো না কিভাবে এই প্যাটার্নটা, এটা একটা ভিন্ন একটা প্যাটার্ন, আপনি টিক ক্রস দিয়ে রাখতে পারবেন, যেটা পারবেন এটা টিক দিবেন, যেটা পারবেন না ক্রস। মানে আপনি 1 বছর 10 বছর পরেও বুঝবেন যে প্রথমবার চেষ্টা করে আপনার 25টার ভিতরে কয়টা হয় নাই, আবার দ্বিতীয়বারে কমে যাচ্ছে। আমি একটু পরে দেখাচ্ছি। তবে এটার উৎসাহটা আমার আসে হচ্ছে যখন আমি নিজেও মনে করি যে এই ওয়ার্ডগুলো আমার মানে কোনটা পারি না। যেমন আমি একটা চ্যালেঞ্জ যদি শুরু দেই, এটা কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না বাংলাদেশের। আমি ক্লাস 6-এর একটা স্টুডেন্টকে বললাম যে বাবা তুমি ক্লাস 6-এর পড়ো, যেহেতু 5 তো শেষ, 5-এর টোটাল বইয়ের যতগুলো ভোকাবুলারি আছে তুমি জানো কি জানো না? আচ্ছা মোটামুটি জানি অথবা জানি না, এরকম উত্তর দিবে। আচ্ছা জানলেও তুমি কতগুলো জানো না কতগুলো জানো, এটা কি মার্ক করে বলতে পারবা? কেউ পারবে না, কেউ পারবে না। কিন্তু আমার এই বইটা, যেমন এই যে আপনার ক্লাস 9-এর যে বইটা ধরে নিলাম, সবগুলোর ভিতরে মাঝখানে 9-এর একটা বই আমি দেখালাম, এই বইটা খুবই রিসোর্সফুল একটা বই। আর 9-এর নতুন কারিকুলাম, এগুলো সবগুলো নতুন কারিকুলাম, নতুন যে কারিকুলামের বইগুলো আসছে, এই বইগুলোর ভোকাবুলারিগুলো এত ডিফিকাল্ট, নর্মাল সবু টাইপের টিচার হলে পড়াতেই পারবে না। প্যাসেজগুলো, ওয়ার্ডগুলো অনেক মানে অনেক কঠিন ওয়ার্ডগুলো চলে আসছে।
আমি যদি দেখাই, এটা হচ্ছে ক্লাস 9-এর বই। এই 9-এর বই একদম বোর্ড বই, নতুন কারিকুলাম। আমাদের কিন্তু এটা কপিরাইট করা, মানে এটা আমার এই মেথডটা কেউ অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, যাই হোক, এখন আমি এটা কন্টেন্টস মানে সূচিপত্র। এখন ইম্পর্টেন্টলি আমি এটা অনেকেইকে দেখিয়েছি বলে এরকম দাগানো আছে যে, যেমন এই দিকে হচ্ছে বাম পাশে ইংলিশ ওয়ার্ডগুলো থাকবে উচ্চারণ, এবং এই উচ্চারণগুলো কিন্তু বাঙালি ইন্ডিয়ান উচ্চারণ না, যেমন পেন না, এটা ফেন আছে, অ্যাকিউরেট ব্রিটিশ উচ্চারণ, এবং পার্ট অফ স্পিচগুলো আছে। বাম পাশে যে ইংলিশ ওয়ার্ডগুলো থাকবে এর অর্থগুলো হচ্ছে ডান পাশে, ইমিডিয়েট পাশে না। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এইরকম করে আমরা পড়ছি না আগে, এরকম ওয়ার্ড থাকতো, উচ্চারণ থাকতো, সিনোনিম অ্যান্টোনিম। তো এইগুলো একটা বাচ্চা পড়ার পরে কোনটা পারে না, এটা কিন্তু মার্ক করার সুযোগ নাই। তো একবার দাগও দিলে আমার ভালো লাগবে না। তবে আমার এই বইটা দেখেন, আমাদের এই বইটা এই বাম পাশে ইংলিশগুলো, এর অর্থগুলো ডান পাশে, এরকম একটা কার্ড প্রত্যেকটা বইয়ে থাকবে। বাংলাগুলো ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে প্রথম যে শব্দটার অর্থ আছে, ফার্স্ট টাইমে যেগুলো পারবো টিক দিব, যেগুলো পারবো না ক্রস দিব। ফার্স্ট টাইমে যেটা, এটা 126 নাম্বার যে ওয়ার্ডটা আছে, এটা সম্ভবত এক্সিস্টেন্স। এর অর্থটা হচ্ছে ডান পাশে পেজে, এর অর্থটা হচ্ছে অস্তিত্ব। তো এখন এই ওয়ার্ডের অর্থটা পারলো কিনা, পেরেছে বলে টিক দিয়েছে, দেখেন পেরেছে বলে টিক দিয়েছে। আর দ্বিতীয় যে শব্দটা আছে, এটা হচ্ছে কি হ্যাবিটেন্ট, শব্দটার অর্থটা পারেনি বলে ক্রস দিয়েছে। এই যে ফার্স্ট টাইমে দেখেন ক্রস দিয়েছে। তো এরকম করে যেগুলো পারবে টিক দিবে, যেগুলো পারবে না ক্রস দিবে। এর বাংলা অর্থ তো ডান পাশে আছে, একটা করে নামাবে, একটা করে বলবে, এরকম করে যেগুলো পারবে টিক দিবে, যেগুলো পারবে না ক্রস দিবে। তো এখানে এই ঘরটা বেশি জরুরি, নাম্বার অফ ইরর্স, ভুলের সংখ্যা। যে ভুল হলো, প্রথমবার চেষ্টা করে ভুল হলো 12টা, তো আবার চেষ্টা করতে হবে, ভুল হয়েছে 7টা, আবার চেষ্টা করে 3টা, আবার চেষ্টা করে 0। এখন বাঙালি হিসাবে আমাদের কিন্তু বাংলা থেকে ইংলিশ পড়া জরুরি। তখন আমি এই কার্ডটা এই দিকে রাখবো, রাখার পরে এই দিক থেকে বাংলার থেকে আমার ইংলিশ কতগুলো হচ্ছে। ফার্স্ট টাইমে দেখেন ভুল হলো 10টা, আবার ট্রাই করেন, ভুল হলো 6টা, আবার 2টা, আবার 0 হওয়ার পরে আমি পরের পেজে যেতে পারবো। একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ এখানে ধরে নিলাম যে এখানে হলো যে 25টা শব্দ আছে, 25টা শব্দ আছে, আর এখানে 7টা ঘর আছে, 7টা ঘর, এর পাশে 7টা ঘর আছে। তো আমি অর্থটা ঢেকে রাখবো, ঢেকে এখান থেকে ট্রাই করে যাব যে এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্ব, এটা আমি পেরেছি কিনা। আমি ডান পাশে দেখব যে অর্থটা আমি পেরেছি, তাহলে আমি প্রথমবারে টিক চিহ্ন দেব। এবার হ্যাবিটেট অর্থাৎ এইটা আমি পারছি না। তো এখন আমি ডান পাশ থেকে অর্থটা দেখে দেখলাম যে আমি এটা পারছি না। তো এতে হলো কি যে আমি যে অর্থটা দেখলাম আমার কিন্তু পড়াও হয়ে গেল, রাইট। তাহলে কি হলো যে আমি প্রথমটা পারলাম, টিক চিহ্ন দিলাম, দ্বিতীয়টা পারলাম না, ক্রস চিহ্ন দিলাম, সাথে সাথে আমি অর্থটা দেখেও নিলাম, অর্থাৎ শিখেও নিলাম, তাই তো? এভাবে করে আমি সবগুলো শব্দ এবং অর্থ মিলিয়ে যাব। যেগুলো পারবো সেগুলো টিক চিহ্ন দেব, যেগুলো পারবো না সেগুলো ক্রস চিহ্ন দেব, এবং ক্রস চিহ্ন দেওয়ার সাথে সাথে আমি ডান দিক থেকে ওইটা পড়েও নেব। রাইট। এবার আমি আবার প্রথম থেকে সেকেন্ড টাইম ট্রাই করব। তো যেগুলো আগের বার পেরেছি ওইগুলো তো এবারও পারতে পারি, নাও পারতে পারি। আর ক্রস যেগুলো দিয়েছিলাম ওইগুলো তখন পারিনি, কিন্তু পড়ে নিয়েছিলাম। এবার আমি পারলে রাইট দেব, টিক দেব, না পারলে আবারও ক্রস দেব এবং আবারও পড়ে নেব। রাইট। এইভাবে যদি ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম এভাবে ট্রাই করলে আমরা এই বইটা যিনি প্র্যাকটিস করেছেন দেখেছি যে ফোর্থ টাইম এসে মোটামুটি অলমোস্ট সব পেরে গিয়েছে। তারপরও 3বার সুযোগ আছে যে সে আরো 3বার ট্রাই করতে পারে। 5 মাস, 2 মাস, 3 মাস পরে আবার ট্রাই করতে পারে, ভুলে গেল কিনা। তো এইভাবে হলে যে পদ্ধতিটা হলো এই যে এভাবে ওয়ার্ডগুলো শিখলে তার দেখা যাচ্ছে একটা মানে অনেকটা খেলার ছলেই পড়াটা শেখা হয়ে যাবে, ওয়ার্ডগুলো শেখা হয়ে যাবে। আর যদি দেখা যাচ্ছে এটা ক্লাস 9-এর জন্য, হয়তো কোনো একজন স্টুডেন্ট 9-এর প্রথম চ্যাপ্টারটা পড়তে যাবে ইংলিশ বইয়ের, সে প্রথম চ্যাপ্টারের ওয়ার্ডগুলো শিখে নিল, রাইট। তারপরে প্রথম চ্যাপ্টারটা পড়তে গেলে তার জন্য অনেক প্যাসেজটা পড়তে গেলে 100% অর্থটা বোঝা যাবে। এই তো বিষয়টা আমি যতটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, এটাই ভোকাল অ্যাপের পাশাপাশি আর একটা
প্রোগ্রাম আছে, সেটা হলো স্টাডি বক্স। স্টাডি বক্স, হ্যাঁ, এটা এক ধরনের বক্স। বক্সটা আসলে কি, মানে আচ্ছা, এটা আমি একটু দেখাই। সেটা হলো এইরকম, আমি দেখেন এমন একটা জিনিস করতে চাই যেন মনে করেন আপনি আপনার ভাইকে, ভাগ্নিকে, ভাস্তিকে, ছোট বোনকে, কাউকে কিছু একটা গিফট করবেন, ঈদ গিফট, বার্থডে গিফট, কোনো একটা গিফট করবেন। এরকম একটা বক্স আপনি দিতে চান, এই বক্সের ভিতরে কিছু একটা থাকুক, সে খুশি হোক। এখন আমার যদি মানে ইচ্ছাটা এমন থাকে, কোনো একটা বক্স আমি তাকে ঠিকই দিব, এর ভিতরে যা আছে সে খুশি যতটুকু হবে তার থেকে বেশি গুরুত্ব পাবে, হলো তার উপকারটা বেশি হবে না। এইরকম একটা বক্স যদি আপনি আপনার জুনিয়র অনুজ যে আছে তাকে দেন, এটার ভিতরে তার উপকারটা কি হবে দেখেন। আমি স্যাম্পল, এটা কিন্তু প্রফেশনালি এখন আমরা রেডি করিনি, লঞ্চ করিনি, স্যাম্পল দেখাচ্ছি আর কি। এরকম একটা বক্স আপনি পাবেন। বক্সটা খুললেন, খোলার পর আপনি এরকম একটা স্ট্যান্ড আপনি পেয়ে যাবেন। এই স্ট্যান্ডের সাথে আপনার পরিচিত, তবে এই বক্সগুলোর সাথে 100% পরিচিত না। 100% কেমনি বললাম, এগুলো কপিরাইট করা আছে, প্রত্যেকটা আমার ইনোভেশন, আমার কাজ, ঠিক আছে। এরকম বক্স পাবেন আপনি 6টা, এরকম 6টা আছে। আমি 6টার ভিতরে একটা নিলাম একটু বোঝানোর জন্য। এই 6টার ভিতরে আপনি আবার 6টা এইরকম প্যাকেট পাবেন। আমি একটা নিয়ে আপনি একটু দেখানোর জন্য, মনে করেন এটা হচ্ছে স্পেশাল প্রেপোজিশন 1, এখানে আছে স্পেশাল প্রেপোজিশন 2, 3, 4, এরকম করে 6টা। 1টা আমি একটু বুঝাই দিই। এরকম একটা বক্স আপনি পেলেন, পাওয়ার পরে এইরকম ফ্ল্যাশ কার্ডের শব্দটার সাথে পরিচিত আমরা অনেকেই। ফ্ল্যাশ কার্ড কি দেখেন, এখানে অনেকগুলো কালার আছে, অনেকগুলো কালার বিশিষ্ট এরকম একটা বক্সের ভিতরে এরকম কার্ড। এখন দেখেন প্রথম যে শব্দটা আছে, এইরকম স্ট্যান্ডের ভিতরে আপনি দিয়ে দিব, এই কার্ডগুলো আপনি এখানে রাখলেন। আচ্ছা, এরকম একটা স্ট্যান্ডের ভিতরে আমি এই কার্ডগুলো রাখলাম। রাখার পরে এই যে প্রথম যে কার্ডটা, কোশ্চেন নাম্বার 1, হ্যাঁ, স্পেশাল প্রেপোজিশন পার্ট 1, এটা কিন্তু 1, এর কোশ্চেন নাম্বার 1-এ কী লেখা আছে, নিমগ্ন অথবা নিমিষ্ট অর্থে কী কী ওয়ার্ড এবং প্রেপোজিশন ব্যবহৃত হয়। এর অর্থগুলো কিন্তু ইমিডিয়েট দেখেন, এখানে কিন্তু 11টা আছে, এর আনসারগুলো পিছনে আছে ব্যাখ্যাসহ, অর্থসহ। এখন আপনি 11টা পড়ে ফেললেন, পড়ার পর আপনি এখন ট্রাই করবেন 11টার ভিতরে আপনি কয়টা পারছেন। এখানে লেখা আছে বিজি ইন, অ্যাবজর্ব ইন, ইন্ডালস ইন, ইমার্সড ইন, অকুপাইড ইন, এইরকম করে অনেকগুলো, এই 11টা আছে। আপনি এখন কয়টা পারলেন ট্রাই করেন। 5টা পারলাম, আমি এখানে 5 লিখে রাখলাম। 3টা পারলাম, 3 লিখে রাখলাম। যে কটা পারবেন প্রথম ঘরে লিখবেন। লেখার পরে এই কার্ডটা কোথায় চলে যাবে, পিছনে। তো এখন নাম্বার 2, এটা লেখা আছে দক্ষ এবং অদক্ষ অর্থে কী কী ওয়ার্ড আর প্রেপোজিশন। দেখেন দক্ষ এবং অদক্ষ অর্থে কী কী ওয়ার্ড এবং প্রেপোজিশন ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 2, এখানে দক্ষ অর্থে এবং অদক্ষ অর্থে 6, 6, 12, 12টার আনসার কিন্তু এই যে পিছনে আছে, আনসারটা ইমিডিয়েট পিছনে থাকবে। এখন আমি পড়ার পরে 12টার ভিতরে কয়টা বলতে পারলাম, 5টা পারলাম, তারপরে আমার চলে যাবে এই কার্ডটা পিছনে। এরকম করতে করতে একটা টাইম পরে আমার সামনে 1 নম্বরটা চলে আসবে। সেকেন্ড টাইম হচ্ছে সব থেকে জরুরি মজার জায়গা, এখানে দেখেন 2টো চেম্বার আছে, 2টো চেম্বারের ভিতরে আমি সেকেন্ড টাইম কার্ডগুলো আবার বের করলাম। বের করার পরে আমি যেগুলো পারবো, দেখেন এখানে 84টা কার্ড আছে, 84-এর ভিতরে আপনি ধরে নিলাম 4টা পারলেন, 100% পারলেন, তখন আপনি ব্লু চেম্বারে দিয়ে দিবেন। যেগুলো 80টা যে পারলেন না, তখন এই 80টা কোথায় চলে যাবে, রেড চেম্বারে। থার্ড টাইম কি করবেন, সবগুলো পড়া দরকার আছে না, আপনি শুধুমাত্র রেড চেম্বার থেকে নিয়ে বারে বারে পড়ে একটা টাইম পরে রেডটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ব্লুটা ভরে যাবে। তখন আপনি এই পুরো, তাহলে কি স্পেশাল প্রেপোজিশন পার্ট 1 এটা শেষ, তখন আপনি পার্ট 2-তে চলে যাবেন। এটা কাদের জন্য দরকার, যারা ইন্টারমিডিয়েটে, আপনারা যারা আছেন ইন্টারমিডিয়েটের থেকেই যদি আপনি এরকম একটু একটু করে পড়ে আগায় রাখেন, তা আলটিমেটলি কী হবে, ফাইনালি আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগে ফুল একটা ভালো প্রিপারেশন আপনার হয়ে যাবে। আপনি যে কোনো একটা বই থেকে পড়তেই পারেন, পড়লে কিন্তু ওখানে কতটুকু পারেন না এটা কিন্তু ওখানে বোঝা যাবে না, তবে এখানে 100% আপনি বুঝতে পারবেন। পার্ট 1 শেষ, তখন আপনি পার্ট 2-তে চলে যাবেন। এখন থেকে পড়তে থাকেন, ইউনিভার্সিটির জন্য একটা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবেন আর কি। এটা মানে কেউ কিনতে চাইলে কিভাবে পাবে এবং কতদিন পরে পাবে? অগাস্টের ফার্স্ট উইক থেকে আপনারা এই কার্ডগুলো পাবেন। এখানে আমাদের নিচে লিঙ্ক আছে, এখানেও পাবেন, আর নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারটাও আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা জানতে পারলাম আপনার থেকে অনেক তথ্যই জানতে পারলাম
যে একজন স্টুডেন্ট কিভাবে আসলে প্রপারলি প্রস্তুতি নিলে সে অ্যাডমিশনে ভালো করবে। জি জি। ইভেন জানতে পারলাম যে ইংরেজিতে ভালো করার জন্য আসলে একজন স্টুডেন্টের অনেক বেশি ভোকাবুলারি জানার বিকল্প নাই। আর আপনার বইগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।